আমি আজকে এই মুহূর্তে আছি জৈন্তা রাজার বড় গোসাইয়ের রাজবাড়িতে। আর এই রাজবাড়িটা নির্মাণ করেছিলেন ফতে খাঁ। আর এই যে ফতে খাঁ তিনি হচ্ছে জৈন্তা যে রাজা ছিলেন বড় গোসাইয়ের হচ্ছে সম্পর্কে ভাগিনা ছিলেন। আর এই জৈন্তা রাজা বড় গোসাই তার ভাগিনা অর্থাৎ তার প্রধান সেনাপতি যিনি ছিলেন ফতে খাঁ, এই ফতে খাঁকেই আবার হচ্ছে তখন বলি দিয়ে হত্যা করেছিলেন। আর এই যে তার রাজা বড় গোসাই যিনি হচ্ছে ফতে খাঁর আপন মামা ছিলেন, তিনি তার ভাগিনাকে কী কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাও আবার বলি দিয়ে হত্যা করেছিলেন, তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই এখন আমি আসছি এই জৈন্তা রাজবাড়িতে। এটা হচ্ছে আপনার 1765-66 সালের দিকে এটা হচ্ছে নির্মাণ করা হয়, যখন আপনার এই যে রাজার ভাগিনে ফতে খাঁ তিনি যখন আপনার মুর্শিদাবাদ থেকে বা এই ঢাকা থেকে তখন মুসলমানদের একটা বড় দল তারা জৈন্তা রাজ্যে চলে এসেছিল। তো এই যে ঢাকার যে নবাব ছিলেন সেই ঢাকার নবাবের ছেলে ছিলেন রাজার ভাগিনে ফতে খাঁ। তিনি একটু আমি এই মানে রাজার ভাগিনা ছিলেন ফতে খাঁ, হ্যাঁ রাজা ছিলেন হিন্দু, হ্যাঁ আবার তার ভাগিনা ফতে খাঁ যিনি মুসলিম, হ্যাঁ এটা কিভাবে হলো? হ্যাঁ, এটা হওয়ার কারণ হচ্ছে যে রাজার বোনের বিয়ে হয়েছিল ঢাকার নবাবের সাথে। ঢাকার নবাবের নাম হচ্ছে আপনার নওয়াজিশ মোহাম্মদ খাঁ, যিনি নায়েবে নিজাম, নবাব আলীবর্দী খাঁর ভাতিজা এবং নায়েবে নিজাম ছিলেন। তো এই যে নায়েবে নিজাম ঢাকার যে নবাব নওয়াজিশ মোহাম্মদ খাঁ, তার সাথে এই যে রাজা দ্বিতীয় বড় গোসাই তার বোনের বিবাহ হয়েছিল। এটা হচ্ছে একটা ওই যে তাদের যে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন এবং রাষ্ট্রীয় যে একটা যে শান্তিপূর্ণ অবস্থা যাতে তৈরি হয় উভয়ের মধ্যে, জৈন্তিয়া এবং মুগলানের মধ্যে সীমান্ত নিয়ে একটা বিরোধের ঘটনা ছিল অনেক আগের। তো সেটাকে একটা নিষ্পত্তির জন্য যার যে সীমানা রক্ষা করে উভয়ের মধ্যে সুসম্পর্ক যাতে রক্ষা করা যায় সেজন্য ওই যে ভৈরবী কুরি রাজা দ্বিতীয় বড় গোসাইয়ের বোন ভৈরবী কুরি তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। এবং এই যে সিনটেং জনগোষ্ঠী বা জৈন্তিয়া জনগোষ্ঠী, এই জৈন্তিয়া জনগোষ্ঠীর মধ্যে প্রথম মুসলমান ব্যক্তি হচ্ছেন আপনার এই যে ভৈরবী কুরি রাজা বড় গোসাইয়ের বোন। তো তিনি তার ঢাকার নবাবের সাথে তার বিয়ে হয় আনুমানিক 1741-42 সালের দিকে আনুমানিক তার বিয়ে হয়েছিল। তো এরপরে তাই যে ফতে খাঁর জন্ম হয় এবং ফতে খাঁ যখন আপনার যুবক হয়ে গেলেন তখন কিন্তু আর সেই মুগলান বা বাংলা যেটা সেইটা কিন্তু আর তাদের হাতে ছিল না। হ্যাঁ, তার বাবার হাতে বা তার যে দাদা সম্পর্কে আলীবর্দী খাঁ, তার সম্পর্কের দিক থেকে দাদা ফতে খাঁর দাদা, তো তার দাদার হাতে, তার দাদা তখন ছিলেন না, সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন, কিন্তু তিনি খুব কম দিনই যে বাংলার নবাব ছিলেন, তাকে সরিয়ে ব্রিটিশরা হচ্ছে যে বাংলা দখল করে নিয়েছিল। তো ওই পরিস্থিতিতে তারা আসলে মুসলমানদের সেখানে কোনো ধরনের মান মর্যাদা, তাদের ক্ষমতা, তাদের সম্পদ কিছুই ছিল না, তারা সব কিছু তখন তাদের লস্ট হয়ে গিয়েছিল। তখন তারা ঢাকা এবং মুর্শিদাবাদ থেকে মুসলমানদের একটা বড় দল কিন্তু এখানে চলে এসেছিলেন এবং এই দলের যে মূল ব্যক্তিরা ছিলেন, এই মূল ব্যক্তির মধ্যে ছিলেন আপনার ভৈরবী কুরি ছিলেন, এই যে ঢাকার নবাবের স্ত্রী, তারপরে ফতে খাঁ ছিলেন, তারপরে সেই যে মুর্শিদাবাদের যে বাংলার যে রাজপরিবার, সেই রাজপরিবারের যে উস্তাদ যিনি হজরত কাসিম শাহ, এই হজরত কাসিম শাহ তাদের সাথে ছিলেন। তো তাদের সাথে আরও অনেক মুসলমান ছিলেন। তারা 1765 সালে তারা জৈন্তিয়া রাজ্যে চলে এসেছিলেন। তো জৈন্তিয়া রাজ্যে একটা নিয়ম ছিল যে রাজার পরে তার ভাগিনেও মানে রাজা হয়। তো সেই হিসাবে রাজা বড় গোসাইয়ের পরে স্বাভাবিকভাবে আসলে ফতে খাঁ রাজা হওয়ার কথা, কিন্তু দেখা গেল যে আসলে ফতে খাঁ যখন আসলেন তখন তিনি সেই রাজার মৃত্যুর আগেই, রাজা থাকা অবস্থায় তিনি আসলে এক ধরনের রাজা হয়ে গেলেন। এর কারণ হচ্ছে রাজা তাকে আসলে অনেক, তো অন্যান্য জায়গায় মানে সব জায়গায় হচ্ছে মানে রাজার পরে মানে রাজার পরবর্তীতে রাজার পুত্রই রাজা হন, এই জায়গায় রাজার ভাগিনা কেন রাজা হবে? এটা হচ্ছে তারা, হ্যাঁ এটা হচ্ছে ওই যে সিনটেং যারা, এই যে জৈন্তিয়ার যে রাজা তারা ছিলেন সিনটেং জাতির মানুষ বা জৈন্তিয়া জনগোষ্ঠীর মানুষ। তো তারা হচ্ছে এই যে আপনার ম্যাট্রিলিনিয়াল সোসাইটি। তো ম্যাট্রিলিনিয়াল সোসাইটির আপনার নিয়ম হচ্ছে যে এই যে তারা মাতৃকুল ভিত্তিক হচ্ছে যে তাদের যে উত্তরাধিকারের নিয়মটা হচ্ছে আপনার মাতৃকুল ভিত্তিক। তো মাতৃকুল ভিত্তিক বা এটা একটা মাতৃতান্ত্রিক সমাজ তাদের, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে যে আসলে রাজার ভাগিনেও হচ্ছে যে মানে রাজার পরে রাজা হয়। এই হিসেবে রাজা দ্বিতীয় বড় গোসাইয়ের পরে আপনার যে যিনি রাজা হবেন তিনি হচ্ছেন তার ভাগিনেকে ফতে খাঁ, যিনি মুসলমান, তার বাবা ছিলেন ঢাকার নবাব, তার দাদা ছিলেন আলীবর্দী খাঁ বাংলার নবাব। তো তিনি রাজা হওয়ার কথা। তো তিনি যখন আসলেন তখন দেখা গেল রাজা আসলে তাকে অনেক স্নেহ করতেন এবং তার হাতে রাজা সব ক্ষমতা দিয়ে দিলেন। রাজা বড় গোসাই এই যে 1765 সালে যখন ফতে, তার বয়স তখন কম ছিল, তিনি একটা কম বয়সী ছেলে, তখন তরুণ। তো তার হাতে আসলে রাজা তাকে সব ক্ষমতা দিয়ে দিলেন এবং রাজ্যের সেনাপতি, যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ, রাজ্যের সর্বোচ্চ বিষয়দার যে সেনাপতি, সেই সেনাপতির পদটা ফতে খাঁকে দেওয়া হলো। তো তিনি রাজ্যের সেনাপতি ছিলেন এবং রাজ্যের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতেন ফতে খাঁ। এবং রাজা বড় গোসাই শুধু সিংহাসনে বসে শুধু দেখতেন আর ফতে খাঁই পুরো রাজ্যের সব কিছু নিয়ন্ত্রণ করতেন। তো ক্ষমতার একটা আপনি জানেন যে অমুক বিধান হচ্ছে, যাদের হাতে বেশি ক্ষমতা আসে তাদের কিন্তু একটা প্রতিপক্ষ, একটা দল কিন্তু তাদের তৈরি হয়ে যায় এবং তাদের কিন্তু কিছু শত্রু তৈরি হয়ে যায়। তো ফতে খাঁ আপনার যখন জৈন্তিয়া রাজ্যের সব ক্ষমতা যখন তার হাতের মুঠোয় চলে আসলো তখন হচ্ছে যে তার একদল প্রতিপক্ষ তার তৈরি হয়ে গেল। এরা হচ্ছে এই যে দলইরা, বিশেষ করে সমতল অঞ্চলের যেসব দলইরা, বিভিন্ন এই যে রাজগুলো বা পরগনাগুলো,
সেগুলোর যে দলই যারা, এই দলইদের মধ্যে একটা অংশ কিন্তু এই ফতেখার বিরুদ্ধে তারা ছিল, যে ফতেখার হাতে সব ক্ষমতা, রাজসভায় বা রাজদরবারে আমরা কিছু বললে রাজা শুনেন না, সব কিছু দেখা যাচ্ছে যে ফতেখা যা বলেন সেটাই হয়, রাজদরবারে ফতেখা যা বলে দেন সেটাই কার্যকর করা হয়, রাজা সেইটাই রায় দিয়ে দেন, তখন আর দলইদের কোনো কথা বা কোনো পরামর্শ রাজা শুনছেন না। ওই অবস্থায় তারা একটা চক্রান্ত করে এবং এগুলো নিয়ে আসলে কয়েক ধরনের মানে কাহিনী বা কয়েক ধরনের মানে যে কিংবদন্তি বা কয়েক ধরনের গল্প মানে এগুলো পাওয়া যায়। তো এগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনার আমি দুইটা পেয়েছি, দুইটা বলবো এখানে। একটা হচ্ছে যে তারা রাজাকে বুঝিয়েছিলেন, এই যে দলইরা যারা ফতেখার যারা প্রতিপক্ষ ছিলেন, তারা রাজাকে বুঝিয়েছিলেন যে আপনার এই ফতেখা রাজাকে হত্যার চক্রান্ত করছেন এবং রাজাকে হত্যা করে ফতেখা আপনার এই যে রাজা হতে চান। তো রাজা এটা বিশ্বাস করেছিলেন এবং এটা বিশ্বাস করে রাজা ফতেখাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আরেকটা হচ্ছে যে তারা একটা মূর্তি ফেলে এবং সেই মূর্তি, ওই যে ফতেখা একটা মসজিদ বানিয়েছিলেন এবং সেই মসজিদের আজানের শব্দে ওই মূর্তি পড়ে যায় বা এই ধরনের একটা ঘটনা সাজিয়ে তারা রাজাকে ওই ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা একটা বিভ্রান্তি তৈরি করেছিল এবং রাজা বিভ্রান্ত হয়ে তখন ফতেখাকে হত্যার আদেশ দিয়েছিলেন, মানে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপর অনেক ঘটনা হয়, অনেক কিছু হয় এবং রাজা মৃত্যুদণ্ড বলতে তখন তো ওই যে বলেই ছিল, হ্যাঁ ওই যে ইয়েতে ওই যেটা এই যে জৈন্তেশ্বরী বাড়ি যেখানে মৃত্যুদণ্ডের জায়গা, সেখানেই মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং ফতেখাকে যতদূর সম্ভব অনুমান করা যায় সেখানেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তার মানে ফতেখাকেও কি মানে বলেই দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তারপরে আপনার এই যে অনেক কিছু ঘটে, তো এরপরে রাজা তার এক সময় ভুল বুঝতে পারেন এবং তিনি এই জন্য অনুশোচনা করেন এবং অনুশোচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে তখন একটা বিশাল একটা রাজকীয় মসজিদ তিনি বানিয়ে দিবেন এই ঘটনার অনুশোচনার জন্য। এবং সেই মসজিদটা হচ্ছে আপনার বন্দরহাটি মসজিদ। হ্যাঁ, ওই বন্দরহাটি মসজিদ হচ্ছে আপনার এখনও সেটা আছে, সেটা হচ্ছে 1767 সালে রাজা সেটা বানিয়ে দিয়েছিলেন ফতেখাকে হত্যার আপনার এই যে 2 বছর পরে রাজা সেটা, মানে এটা কি প্রায়শ্চিত্ত স্বরূপ, এটা প্রায়শ্চিত্ত স্বরূপ, হ্যাঁ রাজা প্রায়শ্চিত্ত স্বরূপ একটা বিশাল রাজকীয় মসজিদ বানিয়ে দিয়েছিলেন, এই যে বন্দরহাটি মসজিদ। আর আরেকটা কাজ রাজা করেছিলেন, তিনি তখন মুসলমান হয়ে যেতে চেয়েছিলেন বা তিনি কোরআন পড়তে চেয়েছিলেন এবং কোরআন বুঝতে চেষ্টা করেছিলেন এবং তিনি মুসলমান হয়ে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা দেখে দিয়েছিল। তো তখন তাকে আসলে এই যে আপনার এই যে হিন্দু সন্ন্যাসী বা যে পুরোহিত যারা, তখন রাজাকে মানে সন্ন্যাস জীবনে চলে যাওয়ার পরামর্শ দেন, যে তিনি রাজ্য সব কিছু ছেড়ে ভালো হবে যে তিনি একজন সন্ন্যাসী হয়ে সন্ন্যাস জীবনে চলে যাওয়া। তো রাজা আপনার এই যে 1770 সালে তিনি সন্ন্যাস জীবনে চলে যান, তিনি সিংহাসন ছেড়ে দেন এবং তিনি কিন্তু ওই যে পাহাড়ে চলে যান, মানে বন জঙ্গলের মধ্যে ওই যে বড়ঘাট এলাকা, যেটা আপনার এই যে জৈন্তিয়া পাহাড়ে, যেটা বর্তমানে ভারতের অংশ, সেখানে রাজা তার বাকি জীবন কাটিয়েছিলেন ওই যে বন জঙ্গলের মধ্যে বা পাহাড়ের মধ্যে সন্ন্যাসী জীবনযাপন করেছিলেন। তো মূলত তিনি মনোবল হারিয়ে ফেলেছিলেন এবং ওই ঘটনার যে অনুসূচনা, যে তিনি যখন বুঝতে পেরেছিলেন যে ফতেখার বিরুদ্ধে তাকে যা বলা হয়েছিল এগুলো হচ্ছে ভুল তত্ত্ব বা এগুলো ষড়যন্ত্র, তো এটা যখন উনি বুঝতে পারলেন তখন তার কিন্তু প্রচন্ড অনুশোচনা তৈরি হয় যে এইসব ভুল তত্ত্বের উপর বা এইসব দলইদের কথার উপর মানে ভুল কথাগুলোকে বিশ্বাস করে তাকে যে তিনি তার নিজের ভাগিনেও তার রক্তের সম্পর্ক বা তার যে উত্তরাধিকারী তাকে তিনি মানে হত্যার আদেশ দিলেন, যাকে তিনি যোগ্য ছিল, তিনি একজন ফতেখার যোগ্য সেনাপতি ছিলেন এবং তিনি আসলে পুরো রাজ্যের সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তিনি অনেক উন্নয়ন করেছিলেন, জয়ন্তিয়া রাজ্যের অনেক উন্নয়ন এবং তিনি অনেক ভালোভাবে পরিচালনা করেছিলেন। তো এরকম একজন মানুষকে, তার ভাগিনেওকে তিনি আসলে একটা ভুল কথা মানে অন্য দলইদের কথায় বা চক্রান্তে তিনি সেগুলোকে তিনি বিশ্বাস করেছিলেন এবং এই যে ভুল বুঝে তিনি ফতেখাকে হত্যার আদেশ দিয়েছিলেন। এটা যখন রাজা উপলব্ধি করলেন তখন কিন্তু তিনি মনে মনে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলেন। তখন তিনি ওই যে বন্দরহাটি মসজিদ বানিয়ে দেন আর তারপরে হচ্ছে ওই যে ওখানে একটা মন্দির বানিয়ে দেন, কালী মন্দির, আর নিজে তারপরে সব কিছু ছেড়ে এই যে তিনি সন্ন্যাসী হয়ে তিনি পাহাড়ে চলে যান, রাজা বড়গোসাইয়ের পরে আরও কয়েকজন রাজা ছিলেন, আপনার এই যে ছত্র সিংহ রাজা ছিলেন, তারপরে যাত্রানারায়ণ বিজয় সিংহ, আরও অনেক রাজা ছিলেন, দ্বিতীয় রামসিংহ, তারা সকলে এই বাড়িতে বসবাস করেছিলেন। এবং সর্বশেষ যে রাজা আপনার যে তার নাম হচ্ছে রাজেন্দ্র সিংহ বা ইন্দ্র সিংহ, তিনিও এখানে বসবাস করতেন। 1835 যখন এই যে রাজেন্দ্র সিংহের কাছ থেকে ব্রিটিশরা যখন রাজ্য কেড়ে নিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার যখন এই রাজ্য যখন কেড়ে নিল, তখনও রাজ পরিবারের লোকজন কিন্তু আসলে এখানেই বসবাস করতেন। এবং সর্বশেষ আপনি ইরা দেবীর নাম শুনেছেন, যে ইরা দেবী হচ্ছেন যে তাদের পরিবারের শেষ উত্তরসূরি বা বংশধর, তারও ছেলেরা বা মেয়েরা তারা এখনও বেঁচে আছেন ইরা দেবীর। তো তারা আর বাংলাদেশে বসবাস করেন না, তারা ভারতের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেন। ইরা দেবী কিন্তু এখানে ছিলেন। ইরা দেবী চলে যাওয়ার পরে এটা আসলে এমটি হয়ে যায়, তখন আর এটা আসলে এখানে থাকার মতো আর কেউ নেই এবং এটা অনেকটাই এই রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। এবারে স্থাপনাগুলো বিলীন হয়ে গেছে, শুধু একটা মন্দির আছে, একটা পানির কূপ আর এই যে সামান্য দেয়াল, আর রাজবাড়ির যে মূল ফটক, ওই মূল ফটকটা হচ্ছে এখনও আছে। এটা হচ্ছে পারিবারিক মন্দির, মানে রাজ পরিবারের লোকজন তারা এটি ব্যবহার করতেন।